নমস্কার স্টুডেন্ট, আমি তোমাদের পিএস ম্যাম। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার 1 এর অন্তর্গত একটি বিষয় দিয়ে তোমাদের পড়ানো শুরু করব। আমরা যদি একাদশ শ্রেণীর সিলেবাসটা একটু মনে করি, তাহলে একাদশ শ্রেণীর সিলেবাসের শুরুতেই আমরা দেখতে পাই যে রয়েছে ইন্ট্রোডাকশন টু ফুড, নিউট্রিশন অ্যান্ড হেলথ। তার মানে খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্যের সাথে তোমাদের একটা ভূমিকা করাতে হবে বা তোমাদের একটা বিষয় সম্পর্কে জানতে হবে। এবার যখন তোমাদেরকে খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্য সম্পর্কে জানতে হবে, সবার শুরুতে আমরা জেনে নেব যে খাদ্য কাকে বলে। দেখো, ছবিতে একটা খুব সুন্দর বাঙালি থালি কিন্তু সাজানো রয়েছে, যেখানে পোলাও রয়েছে, সাদা ভাত রয়েছে, পাঁপড় রয়েছে, দই রয়েছে, ডাল রয়েছে, জল রয়েছে। এবার দেখো, যখন খাবারের কথা বলছি বা আমরা খাদ্যের কথা বলছি, তখন আমরা দেখি যে বিভিন্ন ধরনের খাদ্য কিন্তু আমরা দেখতে পাই। খাদ্য কঠিন হতে পারে। কঠিন খাদ্য কি আমরা দেখতে পাচ্ছি ছবিতে রয়েছে, যেমন কোনো তরকারি হতে পারে বা মাংস হতে পারে বা মাছ হতে পারে। আর কি তরল খাদ্য? তরল খাদ্য কি? আমরা ডালকে তরল খাদ্য বলতে পারি। আচ্ছা, অর্ধ তরল কি? অর্ধ তরল খাদ্য আমরা বলতে পারি যে খানিকটা তরলও হবে, খানিকটা কঠিনও হবে। তার মানে কি কঠিন এবং তরল উভয়ই থাকবে। তাহলে কি হচ্ছে বিষয়টা? জল, জল একদমই তরল। কিন্তু এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ম্যাডাম, জলকে আপনি কেন খাদ্য বলছেন? এই বিষয়টা আমরা পরবর্তী সময় নিশ্চয়ই আলোচনা করব। তাহলে সবার প্রথমে আমরা দেখে নিই যে খাদ্য কাকে বলে। আমরা যদি দেখি যে খাদ্য কাকে বলে, তাহলে আমরা দেখতে পাবো যে কঠিন, তরল কিংবা অর্ধতরল পদার্থ যা গ্রহণ, পরিপাক এবং আত্তীকরণের মাধ্যমে জীবদেহে পুষ্টি এবং বৃদ্ধি সাধন হয়, পূরণ হয় এবং তা উৎপাদন, রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন এবং যাবতীয় শারীরবৃত্তীয় কাজের জন্য দেহকে প্রয়োজনীয় শক্তি প্রদান করে। এবার বলো তো, যদি তোমরা দৈনিক খাদ্য গ্রহণ না করো বা তোমরা যদি রেগুলার খাবার না খাও, তাহলে তোমাদের পড়াশোনার জন্য শক্তি আসবে কি করে? তার মানে বুঝতে পারছো যে খাদ্য আমাদেরকে কি দেয়? খাদ্য আমাদেরকে শক্তি দেয়। এই শক্তিটা আমরা বিভিন্নভাবে পাই। এই শক্তিটা আমরা কঠিন খাদ্য থেকে পেতে পারি, এই শক্তি আমরা তরল খাদ্য থেকে পেতে পারি এবং এই শক্তি আমরা অর্ধতরল থেকে পেতে পারি। এখানে অর্ধতরলের বানান একটু ভুল হয়ে গেছে, এটা ল হবে। ঠিক আছে? তাহলে শুধু খাদ্য খেলাম, শক্তি পেলাম, কাজকর্ম করলাম, তাই কি? না, একদম না। তাহলে কি? তাহলে সেই খাদ্য আমাদের শরীরের মধ্যে যাবে, শরীরের মধ্যে যাওয়ার পর তার পরিপাক হবে, তার আত্তীকরণ হবে এবং সে আমাদের কি করবে? আমাদেরকে পুষ্টি দেবে, আমাদের বৃদ্ধি সাধনে সাহায্য করবে এবং আমাদের যদি কোনো রকমের রোগ সংক্রমণ হয়ে থাকে, তার ক্ষতি নিরসনে সাহায্য করবে। এবার এই যে পরিপাক, আত্তীকরণ, এই শব্দগুলো কি? এই শব্দগুলো হচ্ছে আমাদের শরীরে যে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপ চলে তার এক একটা নাম। পরিপাক আমরা জানি, কোনো খাদ্য বস্তু যখন আমরা গ্রহণ করি, সেটা আমাদের মুখবিবরের মাধ্যমে দিয়ে গিয়ে, খাদ্যনালীর মাধ্যমে দিয়ে গিয়ে আমাদের পাকস্থলীতে এবং পরবর্তী সময় তার অবশিষ্ট অংশ কিন্তু দেহের বাইরে নির্গত হয়ে যায়, যা আমাদের শরীরে কোনো রকম কাজে আসে না। আত্তীকরণটাও কিন্তু আমরা জানবো, সব পরবর্তী সময় বিভিন্ন প্রসেসগুলো আমরা একে একে জেনে নেব। এবার তো আমরা জানলাম যে খাদ্য কি। এই সুন্দর থালাটা দেখে আমরা বুঝে গেলাম যে খাদ্য কি এবং খাদ্য কত রকমের হতে পারে। এবার জানতে হবে যে খাদ্যের উপাদান কি কি। খাদ্যের উপাদান মানে কি? আমরা যদি দেখি যে এখানে এই যে বিভিন্ন রকমের খাবারগুলো আছে, এই বিভিন্ন রকমের খাবারগুলো তো কিছু না কিছু দিয়ে তৈরি। তার মানে কিন্তু এটা না যে ডাল কি দিয়ে তৈরি, তার মানে এটা না দই কি দিয়ে তৈরি। এই যে ডালটা যে জিনিসটা দিয়ে তৈরি হচ্ছে, তার মানে কি এই যে দইটা, এটা আমরা কি জানি? আমরা দুধের একটা প্রোডাক্ট জানি। এই যে দুধের প্রোডাক্ট বা এই যে মিল্ক, এর তো নিজস্ব একটা পুষ্টিগত মূল্য রয়েছে। সেই পুষ্টিগত মূল্য কোন খাদ্য উপাদানের অন্তর্গত পড়ে বা কোন খাদ্য উপাদান এই দুধের মধ্যে রয়েছে, বা আমি বলতে পারি চাটনিটা যদি টমেটোর চাটনি হয়, তাহলে এই টমেটোর মধ্যে কি ধরনের খাদ্য উপাদান রয়েছে, বা আমরা যদি বলি জল, এবার তোমরা বলতে পারো যে ম্যাম জলের মধ্যে খাদ্য মূল্য একদম, জলের মধ্যে যে সমস্ত মিনারেলস পাওয়া যায় বা যে সমস্ত খনিজ লবণ পাওয়া যায়, তাও কিন্তু আমাদের অনেক উপকারে আসে।
আর কি আরো বিভিন্ন রয়েছে, পাঁপড় রয়েছে, বিভিন্ন রকমের ভাজা রয়েছে। আমরা শুধু এই থালিটার মাধ্যমেই কিন্তু দেখলাম যে একটি খাদ্যের মধ্যে অনেক রকমের খাদ্য উপাদান থাকতে পারে। এবার আমরা দেখে নিই যে এই খাদ্য উপাদানগুলো কি কি। আমরা যদি দেখি যে খাদ্যের উপাদান কি কি, খাদ্যের উপাদানকে আমরা কিন্তু ইংলিশে কি বলি, নিউট্রিয়েন্টস। আমরা ইংলিশে কি বলি, নিউট্রিয়েন্টস। এই নিউট্রিয়েন্টস এর মধ্যে সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি কে রয়েছে, কার্বোহাইড্রেট। কে রয়েছে, কার্বোহাইড্রেট। এবার মনে হতে পারে যে ম্যাডাম কার্বোহাইড্রেট, এটা তো একটা রসায়নের নাম মনে হচ্ছে, কেমিস্ট্রির নাম মনে হচ্ছে। না, আমরা যখন নিউট্রিশন পড়ছি আমাদেরকে কিন্তু অল্প রসায়নও জানতে হবে। কারণ আহ, পুষ্টি বা নিউট্রিশন বা ফুড অ্যান্ড নিউট্রিশন তুমি যাই বলো না কেন, এটা অনেকগুলো সাবজেক্টের মিশ্রণ, এবং সেই মিশ্রণটা আমাদেরকে অবশ্যই কিন্তু অবগত থাকতে হবে। তাহলে আমরা দেখে নিই যে কার্বোহাইড্রেটটা ঠিক কি, বা কার্বোহাইড্রেটটা আমরা কোথায় পেয়ে থাকি। তার আগে তোমাদেরকে একটা ছোট্ট এক্সট্রা ইনফরমেশন দিই যে কার্বোহাইড্রেট কিন্তু সবাই বলবে খাস না, খারাপ, ভালো না, শরীরে অত্যাধিক মেদ বৃদ্ধি করে। হ্যাঁ, করে। ওটা কার্বোহাইড্রেটের খারাপ গুণ, কিন্তু কিছু কিছু ভালো কার্বোহাইড্রেট রয়েছে। তাদের মধ্যে আবার কিছু সিম্পল কার্বস রয়েছে, কিছু কমপ্লেক্স কার্বস রয়েছে। সিম্পল কার্বস, আমরা কার্বোহাইড্রেটকে কিন্তু শর্টে কার্বস বলি। ঠিক আছে। সিম্পল কার্বস গুলো কিন্তু একটু বাজে ধরনের হয়। একটু বলবো না, মোটামুটি বাজে ধরনের হয়। তার মধ্যে কাকে কাকে দেখতে পাচ্ছ, তোমাদের প্রিয় কোক দেখতে পাচ্ছ, ডোনাটস দেখতে পাচ্ছ, ফ্রেঞ্চ ফ্রাইজ দেখতে পাচ্ছ, চকলেট দেখতে পাচ্ছ, কুকিজ দেখতে পাচ্ছ, টফিজ এবং কোল্ড ড্রিঙ্কস। এগুলো সমস্ত কি বলছে, সিম্পল কার্বস। কেন? কারণ এরা আমাদের শরীরে ডাইরেক্ট যায়, আমাদের শরীরে ডাইরেক্ট যায় এবং কি করে, গ্লুকোজ ফর্মে যায়। আমাদের শরীরে গ্লুকোজ ফর্মে যায়, যেটা কিনা আমাদের শরীরের জন্য খারাপ। কিন্তু এই যে কমপ্লেক্স কার্বস রয়েছে তার মধ্যে কি দেখতে পাচ্ছি, এখানে দেখেছো, এখানে এক ধরনের পাউরুটি রয়েছে, এখানে এক ধরনের পাউরুটি। এখানে মূলত হোয়াইট ব্রিড যেটা বা সাদা পাউরুটি আমরা যেটা খেয়ে থাকি তাকে দেখানো হয়েছে, আর যেটা আমরা কমপ্লেক্স কার্বস এর মধ্যে দেখতে পাচ্ছি সেখানে দেখা হয়েছে মূলত যেটাকে মাল্টিগ্রেন ব্রেড বলে। ঠিক আছে। এই মাল্টিগ্রেন ব্রেডটা কি করে, তাহলে কি হলো, পাউরুটির মধ্যেও আর বিভেদ হলো, কেউ সিম্পল কার্বস কেউ কমপ্লেক্স কার্বস। তার মানে কি, এই যে পাউরুটি বা আমরা বলি যে মাল্টিগ্রেন ব্রেড যেটা রয়েছে সেটা কি করছে, এ আমাদের শরীরের মধ্যে যাচ্ছে, কিন্তু কি হচ্ছে, আস্তে আস্তে আমাদেরকে এনার্জি দিচ্ছে, একদম ডাইরেক্টলি সিম্পল কার্বসের মতন গিয়ে কিন্তু ডাইরেক্টলি আমাদেরকে এনার্জি সোর্স দিচ্ছে না। কমপ্লেক্স কার্বস কি করছে, জটিল কার্বোহাইড্রেট কি করছে, আমাদের শরীরে আস্তে আস্তে গিয়ে আমাদেরকে শক্তি দিচ্ছে। আমাদের তো তাড়াহুড়োর দরকার নেই, আমাদের আস্তে আস্তেই দরকার। তো আস্তে আস্তে যখন এই শক্তিটা আমাদেরকে দিচ্ছে, তার মানে আমাদের শরীরের সম্পূর্ণ খেয়াল রেখে কিন্তু বিষয়টা করছে। আর কি রয়েছে, বিভিন্ন রকমের আমাদের সিরিয়াল প্রোডাক্টস রয়েছে, আমাদের এখানে ফল ইত্যাদি রয়েছে, সবার মধ্যে কার্বোহাইড্রেট থাকে। তোমরা যখন পরবর্তী সময়ে দেখবে যে প্রত্যেকটা খাদ্যের কিন্তু কার্বোহাইড্রেট রয়েছে, এবং কারোর ক্ষেত্রে সেটা বেশি, কারোর ক্ষেত্রে সেটা কম। সবসময় মাথায় রাখবে, যেগুলো দানা শস্য হয়, যেগুলো দানা শস্য হয় তার কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণ অনেকটা বেশি থাকে। এবং যেগুলো একটু কম দানাশস্য গ্রুপের বাইরে, যেমন তোমার ডাল, যেমন তোমার ফল ইত্যাদি, এদের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণটা অনেকটা কম হয়। এবার চলে আসছি প্রোটিন। এতক্ষণ ধরে আমরা দেখলাম যে কার্বোহাইড্রেট কি, কার্বোহাইড্রেটের উৎস কি। এবার আমরা দেখব প্রোটিন। প্রোটিন বলতে গেলে আমাদের মাথায় একটাই খাবারের নাম আসে, বা খুব বেশি হলে দুটো খাবারের নাম আসে, কি তারা, দুধ আর মাছ। কিন্তু না, প্রোটিনের উৎস শুধুমাত্র দুধ আর মাছ না, বা ডিম না, প্রোটিনের উৎস আরো অনেক কিছু রয়েছে। তার মধ্যে কিছু উদ্ভিজ্জ উৎস রয়েছে, কিছু প্রাণীজ উৎস রয়েছে। উদ্ভিজ্জ উৎসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টোফু। টোফু এক ধরনের পনির। বিভিন্ন রকমের ডাল রয়েছে, বিভিন্ন রকমের বাদাম রয়েছে, মসুর ডাল রয়েছে, আমাদের সয়া মিল্ক রয়েছে, নাট বাটার রয়েছে, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো কিন্তু উদ্ভিজ্জ উৎস থেকে আসছে, তাই এরা কিন্তু প্ল্যান্ট সোর্সেস অফ প্রোটিন। আচ্ছা, এবার আমি যদি দেখি অ্যানিমেল সোর্সেস অফ প্রোটিন, তাহলে কি হবে, তার মধ্যে ফার্স্টেই আসবে কিন্তু ফিশ। ফিশের মধ্যে এখানে অনেক ধরনের উদাহরণ দিয়েছে, যেমন টুনা দিয়েছে, সার্ডিন দিয়েছে। ডিম কিন্তু অবশ্যই প্রোটিনের একটা উৎকৃষ্ট উৎস, কারণ ডিমের
যে বায়োলজিক্যাল ভ্যালু আছে বা যে জৈব মূল্য আছে সেটা অনেকটা বেশি। ঠিক আছে? এছাড়া বিভিন্ন রকমের চিংড়ি জাতীয় মাছ রয়েছে ইত্যাদি, ইত্যাদি কিন্তু রয়েছে, এবং বিভিন্ন রকমের যে মাংস রয়েছে তার মধ্যেও কিন্তু প্রোটিন থাকে। এবার চলে আসি এবার চলে আসি স্নেহ পদার্থে, যাকে কি বলা হয়? যাকে আমরা জানি ফ্যাট নামে, যার কমন নাম হচ্ছে ফ্যাট। এবার এই ফ্যাট কিসে কিসে থাকে? বেসিক্যালি ফ্যাট কিন্তু লিপিডের গ্রুপের মধ্যে পড়ছে, কারণ লিপিডের অনেক ভাগ থাকে। সেই ভাগের একটা অংশ হচ্ছে ফ্যাট, কিন্তু জেনারেলি আমরা ফ্যাট বলেই দেখে থাকি স্নেহ পদার্থের বাংলা। তো এই ফ্যাটের মধ্যেও কিছু উদ্ভিজ্জ সোর্স রয়েছে, কিছু প্রাণীজ সোর্স রয়েছে বা প্ল্যান্ট সোর্সেস রয়েছে, কিছু অ্যানিমাল সোর্সেস রয়েছে। এবার হেলদি সোর্সেস মূলত আমি দেখিয়েছি, কারণ ফ্যাটের আমাদের একটা কনসেপ্ট থাকে যে ফ্যাট মানেই বাজে, ফ্যাট ভালো না, ফ্যাট খেলে মানুষ বেশি মোটা হয়ে যায়, বাট নো। ফ্যাটের মধ্যেও কিছু প্রকারভেদ রয়েছে, যেগুলো আমরা আম, যদি নিয়ম করে খাই বা যদি একটা মাপ অনুযায়ী খাই, তাহলে কিন্তু আমাদের সেই রকম ভাবে কোনো প্রতিকূলতার সম্মুখীন হতে হবে না। এবার ফ্যাটের মধ্যে যে ভালো ফ্যাট রয়েছে তার মধ্যে আমরা উদ্ভিজ্জ যে উৎস রয়েছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ালনাট থেকে আমরা ভালো ফ্যাট পাই, আমরা অ্যাভোক্যাডো থেকে ভালো ফ্যাট পাই, আমরা যে হেজেলনাট রয়েছে সেখান থেকে ভালো ফ্যাট পাই, এবং যে প্রাণীজ উৎস রয়েছে আমরা বিভিন্ন রকমের যে মাছ রয়েছে, ইলিশ মাছ থেকেও কিন্তু আমরা খুব উৎকৃষ্ট মানের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাই, যা আমাদের শরীরের জন্য খুব ভালো। আমরা ডিম থেকেও কিন্তু আহ, প্রাণীজ উৎস হিসাবে যে ফ্যাট রয়েছে সেটা পেয়ে থাকি, এবং আরো যেমন দুধ থেকে যেরকম কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটও কিন্তু বিভিন্ন খাদ্যদ্রব্যে পাওয়া যায়, এবং তার মানটা ডিপেন্ড করছে যে কারোর ক্ষেত্রে সেটা বেশি, কারোর ক্ষেত্রে সেটা কম। এবার চলে আসি কিছু এক্সেসরি, যেগুলোকে বলে না অ্যাক্সেসরি ফুড নিউট্রিয়েন্টস বা অ্যাক্সেসরি নিউট্রিয়েন্টস। তার মানে কি, আমরা যখন কোথাও ঘুরতে যাই, আমরা যেমন একটা খুব সুন্দর ড্রেস পরি, তার সাথে আমরা যদি মেয়েরা বেশ সুন্দর কানের দুল পরি, খুব সুন্দর করে সেজে দিই, আমরা কি বলি যে অ্যাক্সেসরিজ। তার মানে কি, আমাদের যে ড্রেসটা আমরা পরেছি তার সাথে অ্যাসোসিয়েট ম্যাচিং কোনো জুয়েলারি পরি, ম্যাচিং কোনো চুড়ি পরি, ম্যাচিং কোনো কানের দুল, বিন্দি, আমরা এগুলো পরে থাকি, ওগুলোকে আমরা কি বলি? অ্যাক্সেসরি। ঠিক সেরকমই এই যে উপরের যে তিনজন নিউট্রিয়েন্টস এর কথা আমরা বললাম, দ্যাট ইজ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এবার এদের সাথেও কিন্তু হেল্পিং কেউ থাকে যা ওদেরকে কাজ করতে সাহায্য করে, কারণ একা যদি ওরা তিনজন কাজ করে ওরা অতটা ভালো বা বেটার পারফরমেন্স দিতে পারবে না। সেই জন্য অ্যাক্সেসরি কিছু নিউট্রিয়েন্টস রয়েছে, বা এদেরকে খুব সুন্দরভাবে বলা হয়ে থাকে মাইক্রোনিউট্রিয়েন্টস। মাইক্রোনিউট্রিয়েন্টস। এই মাইক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে রয়েছে ভিটামিন এবং খনিজ লবণ। দেখে নিই ভিটামিন এবং খনিজ লবণের উৎস কি কি। ভিটামিন এবং খনিজ লবণের উৎসের আগে আমরা একটু ছোট্ট করে জেনে নিই যে এই ভিটামিনের কিন্তু দুটো ভাগ হয়, কি কি? আমরা দেখতে পাচ্ছি যে ভিটামিনের দুটো ভাগ হয়, একটা জলে দ্রবণীয় আর একটা তেলে দ্রবণীয়। জলে দ্রবণীয় ভিটামিনের মধ্যে বি কমপ্লেক্স ভিটামিন রয়েছে, তার মধ্যে B1, B2, B3, B9 সমস্ত পড়ে। ভিটামিন সি রয়েছে, ভিটামিন B12 রয়েছে। আর তেলে দ্রবণীয় ভিটামিনের মধ্যে A, D, E, K। ভিটামিন এ আমাদের চোখের জন্য খুবই উপকারী, ভিটামিন ডি আমাদের হাড়ের জন্য খুবই উপকারী, ভিটামিন ই আমাদের ত্বকের জন্য খুব উপকারী, এবং ভিটামিন কে আমাদের শরীরে যদি অবাঞ্ছিত আহ রক্তাল্পতা দেখা যায় বা রক্ত তঞ্চনে কোনো রকম অসুবিধা হয়, তাহলেও কিন্তু আমরা ভিটামিন কে এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে পারি। এবং ভিটামিন কে কে এই কারণে বলা হয় অ্যান্টি ক্লটিং ফ্যাক্টর, ভিটামিন এ কে বলা হয় অ্যান্টি জেরপ্থ্যালেমিক ফ্যাক্টর, ভিটামিন ই কে বলা হয় সানশাইন ভিটামিন, এবং ভিটামিন ডিও কিন্তু আমাদের হাড়ের অনেক উপকারে লেগে থাকে।
আমরা যদি উৎস এবং কাজ দেখি, তাহলে কাজ আমরা এখন অত ইলাবোরেটলি পড়বো না, কারণ পরবর্তী সময় এগুলো সিলেবাস ভিত্তিক আরো ডিটেলস ডিসকাশন রয়েছে, তখন আমরা পড়ব। কিন্তু আমরা একটু উৎস দেখে নিই। প্রথম ছবিটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে ভিটামিন বি 9, B12, ফলিক অ্যাসিড, এরা যারা রয়েছে তারা কি করছে, অ্যাভোকাডো, ব্রোকলি এগুলোর থেকে পাওয়া যায়। তারা ব্রেনের অ্যাক্টিভিটিতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেটা বললাম যে চোখের গুরুত্বপূর্ণ ভূমিকা কারা গ্রহণ করছে, এ, সি এবং ই। এবার দেখো এখানে জিঙ্ক বলে একটা নাম দিয়েছে। জিঙ্ক কিন্তু এক ধরনের মিনারেল। যেরকম আমরা নিউট্রিয়েন্টস এর মধ্যে দুটো ভাগ দেখতে পাই, একটি হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর একটি হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস, ঠিক সেই রকমই কিন্তু মিনারেলস এর মধ্যেও আমরা ভাগ দেখতে পাই। কিরকম? ম্যাক্রো মিনারেল, মাইক্রো মিনারেল। ম্যাক্রো মিনারেল কারা? ক্যালসিয়াম, আয়োডিন, ম্যাগনেসিয়াম। এবং মাইক্রো কারা? যারা খুব নেগলিজিবল অ্যামাউন্টে আমাদের শরীরে দরকার হয়, যেমন তাদের মধ্যে একজন রয়েছে জিঙ্ক। ঠিক এইভাবে দেখো, যে পরিপাকের ক্ষেত্রে যে যে ভিটামিন মিনারেল গুলো হেল্প করে, আমাদের হৃৎপিণ্ডের কার্যকারিতার জন্য যে সমস্ত ভিটামিন মিনারেল হেল্প করে, আমাদের প্রজনন কার্যের জন্য যে সমস্ত ভিটামিন মিনারেল হেল্প করে, আমাদের মাসকুলার সিস্টেমের বা আমাদের হাড় ইত্যাদির বিষয়ের জন্য যে সমস্ত ভিটামিন হেল্প করে, এবং আমাদের এনার্জির জন্য। এবার বলতে পারো যে এনার্জি তো ম্যাম আমরা কার্বোহাইড্রেট থেকে পাই, তাহলে ভিটামিন মিনারেল কি করছে? ভিটামিন মিনারেল এই এই যে আহ, তোমার কার্বোহাইড্রেটের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি গুলোকে ঠিকঠাক করার জন্য সাহায্য করছে। এর জন্য দেখো এখানে বোন স্ট্রেংথের জন্য কিছু ভিটামিনের নাম দিয়েছে, যেমন ভিটামিন ডি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তো ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে ভিটামিন মিনারেল কিন্তু একসাথে কাজ করে। তার মানে তাদের মধ্যে একটা যোগসূত্র রয়েছে। ওরা সিঙ্গেল কাজ করতে পারে না, বা ওদের একার জন্য অ্যাক্টিভিটি গুলো খুব একটা ব্রডার স্পেকট্রামে নেই। আমরা দেখতে পাচ্ছি যে ভিটামিন এবং মিনারেল কিন্তু একে অন্যের পরিপূরক হয়ে কাজগুলো চালাচ্ছে। এবার যেটা বলছিলাম যে জল, জল শুধু কি আমরা নর্মাল যে জল খেয়ে থাকি সেটাই জলের উৎস? না, এমন অনেক খাদ্যদ্রব্য রয়েছে যা কিন্তু জলের উৎস হিসাবে কাজ করে থাকে। দেখো আমি এখানে কিছু ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আমরা কিউকাম্বার থেকে জল পেয়ে যাই, আমরা লেটুস থেকে জল পাই, আমরা তরমুজ থেকে বা ওয়াটারমেলন থেকে তো অবশ্যই পাই, আমরা ইয়োগার্ট থেকে পাই, সেলেরি থেকে পাই, স্ট্রবেরি থেকে পাই, ওটমিল থেকে পাই, টমেটোস থেকে পাই, কলিফ্লাওয়ার থেকে পাই, ক্যারটস থেকে পাই, স্যুপ থেকে পাই, স্পিনাচ থেকে পাই, গ্রেপফ্রুট থেকে পাই এবং জুকিনি থেকে পাই। এই খাবারগুলোর থেকে আমরা কি খাই? এরা এমন এক ধরনের খাদ্য যারা কিনা জলের উৎস হিসাবে কাজ করছে। কিন্তু যদি খেয়াল করো, এই প্রত্যেকটা খাবারের যে নাম আমরা পড়েছি বা প্রত্যেকটা ফল ডিশের যে নাম আমরা দেখলাম, এদের কিন্তু নিজস্ব কিছু গুণ রয়েছে। যেমন এই যে লেটুস পাতা, এ কিন্তু প্রচন্ড পরিমাণে মিনারেল সমৃদ্ধ। এই যে ওয়াটারমেলন, এর মধ্যে কিন্তু প্রচুর ভিটামিন এ আমরা পাবো, প্রচুর ভিটামিন ই আমরা পাবো। ক্যারটস বা গাজর থেকেও কিন্তু আমরা প্রচুর ভিটামিন এ পাবো। কিন্তু এরা সাইড বাই সাইড জলের উৎস হিসাবেও কাজ করে। তার মানে এরা আমাদের শরীরে যেমন নির্দিষ্ট পুষ্টি উপাদান সাপ্লাই করছে, তার সাথে সাথে কিন্তু কিছু জলেরও ঘাটতি মেটাতে কিন্তু সাহায্য করছে। এবার রয়েছে খাদ্যতন্তু। এবার এই খাদ্যতন্তুকে আমরা নরমাল তন্তুর কথা পড়েছি, কিন্তু এই খাদ্যতন্তু কি? এই খাদ্যতন্তু হলো এমন এক ধরনের তন্তু যা অবশ্যই খাদ্যে পাওয়া যায়। তার মানে কি, এরা শরীরে এমন কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। যদি দেখো নিচে লেখা রয়েছে যে এ ডায়েট হাই ইন ফাইবার মে হেল্প ডিক্রিজ দ্য রিস্ক অফ হার্ট ডিজিজ, obesity and diabetes and have been linked to a lower incidence of some types of cancer। কতগুলো গুরুত্বপূর্ণ রোগের নাম বললো! হৃৎপিণ্ডের সমস্যা, স্থূলতা, ডায়াবেটিস এবং অনেক ধরনের ক্যান্সারের হাত থেকেও কিন্তু এই খাদ্যতন্তু বাঁচিয়ে থাকে। এবার দেখি তো এর উৎসগুলো কি কি। এর উৎসের মধ্যে প্রথমেই রয়েছে বিনস, কিন্তু এখানে মেনশন করে দিয়েছে কতটা পরিমাণে থাকে এর মধ্যে খাদ্যতন্তু। আমন্ডস রয়েছে, অ্যাভোকাডো রয়েছে, রাস্পবেরি রয়েছে, ব্রোকলি রয়েছে, কিউই রয়েছে, গ্রিন পিস রয়েছে, গোয়াভা রয়েছে, অরেঞ্জেস রয়েছে, কেল রয়েছে, ব্রাউন রাইস রয়েছে এবং ওটমিল রয়েছে। এই সমস্ত খাদ্যে কিন্তু খাদ্যতন্তুর উৎস অনেকটা বেশি পরিমাণে থাকে। মূলত মাথায় রাখবে, খাদ্যের যে
বহির অংশটা হয় বা যে আউটার লেয়ারটা হয় ওখানেই কিন্তু সব থেকে বেশি খাদ্যতন্তু পাওয়া যায়। তাহলে আমরা যদি দেখি আমরা এতক্ষণ কি পড়লাম? আমরা পড়লাম যে খাদ্য কি, খাদ্যর উৎস কি, খাদ্য কি বিষয়টা, খাদ্যের উপাদান কি, সেই খাদ্য উপাদানগুলোর একটা সংক্ষিপ্ত আকারে কাজ, উৎস আমরা জানলাম এবং আমরা আমাদের রেগুলার লাইফে কোন কোন খাবারের মধ্যে খাদ্য উপাদানগুলো পেয়ে থাকি। ঠিক আছে? এবার যদি আমরা দেখি যে সেকেন্ড বুলেটে তোমাদের একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে classification of food according to physiological functions, performed components in it, and source of origin. তার মানে তোমাদেরকে খাদ্যের শ্রেণীবিভাগ করতে হবে কিসের ভিত্তিতে? ফিজিওলজিক্যাল কাজের ভিত্তিতে বা শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে। ফিজিওলজিক্যাল কথাটার অর্থ কি? শারীরবৃত্তীয়। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে তোমাদেরকে খাদ্যের শ্রেণীবিভাগ করতে হবে। তাহলে এবার শারীরবৃত্তীয় কাজ যখন বলছে তার মানে কি? দেহ শব্দটা আসবে। তাহলে প্রথম শারীরবৃত্তীয় কাজ কি বলছে? প্রথম শারীরবৃত্তীয় কাজ বলছে দেহ নির্মাণ। বলছি শারীরবৃত্তীয় কাজের মধ্যে প্রথমেই হলো দেহ নির্মাণ, দেহের বৃদ্ধি, শারীরবৃত্তীয় কোষকলা গঠন, ক্ষয়পূরণের জন্য খাদ্য দরকার, যেটা আমরা একদম শুরুতে আলোচনা করেছি। বিভিন্ন প্রোটিন জাতীয় খাদ্য, বিভিন্ন প্রোটিন জাতীয় খাদ্য যেমন দুধ, মাছ, মাংস, ডিম, ডাল, সয়াবিন, এরা কি করছে? এরা কিন্তু এই দেহ নির্মাণকারী খাদ্য হিসাবে কাজ করছে। বলছে লোহা এবং ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদি খনিজ লবণ দেহের কাঠামো গঠনে অংশ নেয়। এসব খাদ্যের অভাব হলে আমাদের দেহ দুর্বল হয় এবং দেহ গঠনের কাজ ব্যাহত হয়ে থাকে। তুমি দেখো প্রথম কোন খাবারগুলোর কথা বললো? প্রথমে বললো যে দুধ, মাছ, মাংস, ডিম। প্রোটিন যে খাদ্যদ্রব্যটা বা প্রোটিন যে খাদ্য উপাদানটা, তা মূলত কি করছে? মূলত আমাদের দেহে ক্ষয়পূরণের কাজ করছে। তার মানে কি? দেখবে যে হঠাৎ আমাদের শরীরে যদি কোনো কারণে কোনো আঘাতের ফলে কোনো জায়গা কেটে যায় বা আমাদের হয়তো আমরা কথার কথা ধরো সাইকেল চালাচ্ছি, সাইকেল চালাতে চালাতে পড়ে গেছি, তো হাতটা একটু ছিঁড়ে গেছে বা চামড়া উঠে গেছে। দেখবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে সে জায়গাটা খুব তাড়াতাড়ি ভরাট হয়ে যায়। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে সেটা হতে অনেক সময় লাগে। কেন? এই পার্থক্য কেন? সবাই তো মানুষ। এই পার্থক্য এই কারণে আমরা যদি এক্সামিন করে দেখি বা আমরা যদি পরীক্ষা করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে হয়তো প্রোটিনের স্বল্পাধিক্য রয়েছে, যার ক্ষেত্রে ভরাটটা হতে লেট হচ্ছে। ঠিক আছে? তাহলে প্রোটিন কি করছে? ক্ষয় পূরণে সাহায্য করছে। শারীরিক কোনো ক্ষয়ের পূরণে কে সাহায্য করছে? প্রোটিন সাহায্য করছে। এবার কোন কোন খাবারগুলো আমাদেরকে এই ক্ষয় পূরণে সাহায্য করবে? দুধ, মাছ, মাংস, ডিম, ডাল, সয়াবিন। এবার বলছি লোহা। লোহাকে আমরা কি জানি? লোহাকে আমরা জানি আয়রন নামে। এই যে লোহা এবং ক্যালসিয়াম এবং ফসফরাস, লোহা বলার আগে ক্যালসিয়াম এবং ফসফরাস বলে দিই, এরা যৌথভাবে আমাদের হাড়ের গঠনে সাহায্য করে। লোহা কি করছে? লোহা রক্তাল্পতা প্রতিরোধে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বয়ঃসন্ধিকালীন মেয়েদের বা প্রেগনেন্সির সময় বা ল্যাকটেশনের সময় আম, যে মেনস্ট্রুয়েশন সাইকেল চলে বা মেনস্ট্রুয়েশন সাইকেলের মধ্যে যে ব্লিডিং ফেজটা চলে, মহিলাদের শরীর থেকে কিন্তু অনেকটা পরিমাণে রক্ত বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার জন্য কি হচ্ছে? একটা ঘাটতি হচ্ছে। সেই ঘাটতিটা পূরণ দেবে কে? যদি কারো শরীরে আয়রনের স্বল্পাধিক্য হয় তাহলে কিন্তু তার শরীরে কি দেখা যাবে? অ্যানিমিয়া দেখা যাবে, যা কিনা একটা মারাত্মক সমস্যা। কাদের ক্ষেত্রে? বয়ঃসন্ধিকালীন কিশোরী, গর্ভবতী মা, প্রসূতি মা ইত্যাদিদের জন্য। এবার আমরা যদি দেখি যে দেহকে শক্তি প্রদান করে, আগেরটা আমরা দেখলাম দেহ নির্মাণ, এবার আমরা দেখব দেহকে শক্তি প্রদান করে। বলছে বেঁচে থাকার জন্য এবং জীবনের সমস্ত অবস্থাও তাদের জন্য, যেমন মানে শয়ন, তার মানে শোয়া, বসা, দাঁড়ানো, হাঁটাচলা, দৌড়ানো ইত্যাদির জন্য আমাদের শক্তি চাই। কারণ আজকে ধরো তুমি খাওয়া দাওয়া করোনি, তোমার শরীরে শক্তির অভাব হবে। শক্তির অভাব হলে তুমি তাড়াতাড়ি দৌড়ে কোনো কাজ করতে পারবে না, ঠিকঠাক হাঁটতে পারবে না, পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারবে না। তার মানে কি? খাদ্য দরকার। খাদ্যের মধ্যে যে সমস্ত খাদ্য শক্তি প্রদান করছে তাদেরকে দরকার। ওকে।
দেহের কতকগুলি আভ্যন্তরীণ কাজ, যেমন হৃৎপিণ্ডের স্পন্দন, ফুসফুস ও মাংসপেশির সংকোচন প্রসারণ, পরিপাকতন্ত্রের ক্রমসংকোচন। ক্রমসংকোচন কি? পেরিস্টালসিস। পেরিস্টালসিস মুভমেন্টকে বাংলায় আমরা বলে থাকি ক্রমসংকোচন। তাহলে পেরিস্টালসিস মুভমেন্টটা কি? যদি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা মনে থাকে, তাহলে পাকস্থলী থেকে খাদ্য যখন ক্ষুদ্রান্তের মধ্যে দিয়ে যায়, ওকে কি কেউ ধাক্কা দেয়? না, ওকে কেউ ধাক্কা দেয় না। বা যখন তুমি কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করছো, তোমার ফুড পাইপ বা খাদ্যনালী দিয়ে খাবারটা যখন পাকস্থলীতে যায়, মানে তুমি জাস্ট ফেলছো আর ওটা কি চলে যাচ্ছে, না কেউ আবার ধাক্কা টাক্কা দিচ্ছে? সেরকম কিছু হয় না। তাহলে কি হয়? একটা মুভমেন্ট কাজ করে। সেই মুভমেন্টের নাম কি? সেই মুভমেন্টের নাম হচ্ছে ক্রমসংকোচন বা পেরিস্টালসিস মুভমেন্ট। ওকে? এই পেরিস্টালসিস মুভমেন্টের জন্য যেমন ক্ষুদ্রান্তের মধ্যে খাদ্যদ্রব্যর শোষণ পর্যায়ে চলে, ঠিক সেরকমই কিন্তু খাদ্যনালী দিয়ে খাদ্যদ্রব্য পাকস্থলীতে পৌঁছায়। শক্তি প্রদান করে দুটি প্রধান খাদ্য উপাদান। কে কে? কার্বোহাইড্রেট এবং স্নেহ পদার্থ বা লিপিড। এরা দুজনেই কিন্তু শক্তি প্রদান করে থাকে। এদেরকে কি বলে? জ্বালানি খাদ্য। এবার এই প্রশ্নটা কিন্তু খুব কমন, যে জ্বালানি খাদ্য কাদের বলে এবং কেন বলে? কেন বলে? কাঠ ও কয়লা পুড়ে যেমন তাপের আকারে শক্তি প্রকাশিত হয়, সেইভাবে এই সব জ্বালানি খাদ্য মানে কার্বোহাইড্রেট এবং স্নেহ পদার্থ পুড়ে শক্তি মুক্ত হয় এবং আমাদের বিভিন্ন কাজে সামর্থ্য দান করে। বলছে দানা শস্য, শুকনো ফল, কন্ডমূল, গুড়, চিনি, তেল, ঘি ইত্যাদি জাতীয় খাদ্যের অন্তর্গত, এবং দানাশস্য কিছু পরিমাণ প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ থাকে, এবং নিম্নমানের খাদ্যে উল্লিখিত খাদ্যগুলি এসব খাদ্য উপাদানের উৎস রূপে কাজ করে। প্রোটিন জাতীয় খাদ্য থেকেও আমরা শক্তি পাই, তবে খাদ্যদ্রব্যের মধ্যে কার্বোহাইড্রেট বা শর্করার পরিমাণ বেশি থাকলে প্রোটিন জাতীয় খাদ্য জ্বালানি খাদ্য হিসাবে ব্যবহার করা হয় না। এবার হয়ে গেল দেহ নির্মাণ। প্রথমে হয়ে গেল দেহ গঠন বা দেহ নির্মাণ, তারপর হলো দেহকে শক্তি প্রদান। এবার হচ্ছে দেহের সংরক্ষণ। বলছে খাদ্যের আরেকটি কাজ হলো বিভিন্ন রকমের অভাবজনিত রোগ থেকে দেহকে রক্ষা করা, দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করা, দৃষ্টিশক্তি অব্যাহত রাখা, দাঁত ও ত্বকের সুস্থতা রক্ষা করা, এবং স্নায়বিক দুর্বলতা থেকে শরীরকে রক্ষা করা। খাদ্য হজমের ব্যাপারে কতগুলি ভিটামিনেরও কিন্তু বিশেষ ভূমিকা আছে। রোগ আক্রমণ থেকে রক্ষা করাও খাদ্যের একটি গুরুত্বপূর্ণ কাজ। কতকগুলি ভিটামিন ও খনিজ লবণের অভাবে আমাদের বেরি স্কারভি, রাত্রি অন্ধতা বা যেটাকে আমরা নাইট ব্লাইন্ডনেস বলি, কেরাটোম্যালেশিয়া, গলগন্ড, রক্তাল্পতা, অস্টিওম্যালেশিয়া এবং শিশুদের ক্ষেত্রে রিকেট রোগের আক্রমণ ঘটে থাকে। এবার অনেকগুলো গুরুত্বপূর্ণ টার্ম কিন্তু আমরা পড়লাম। কি কি? প্রথমে পড়লাম বেরি। এই বেরি কার অভাবে হয়? ভিটামিন বি1 এর অভাবে। আমরা পড়লাম স্কারভি। স্কারভি কার অভাবে হয়? ভিটামিন সি এর অভাবে। আমরা পড়লাম রাত্রি অন্ধতা। সেটা কার অভাবে হয়? ভিটামিন এর অভাবে। আর আমরা কি পড়লাম? কেরাটোম্যালেশিয়া। সেটা কার অভাবে হয়? সেটা সেটাও কিন্তু ভিটামিন এর অভাবে হয়ে থাকে। গলগণ্ড কার অভাবে হয়? গলগণ্ড কার অভাবে হয়? ভিটামিন এবং কিছু কিছু সময় মিনারেলস এর জন্য হয়ে থাকে, যেমন সেটা হচ্ছে আমাদের আয়োডিন। রক্তাল্পতা কার অভাবে হয়? বি9 এর অভাবে হয়ে থাকে, বি12 এর অভাবে হয়ে থাকে, এবং এফি বা আয়রনের অভাবে হয়ে থাকে। অস্টিওম্যালেশিয়ার জন্য কি দায়ী? ভিটামিন ডি দায়ী। ঠিক আছে? শিশুদের ক্ষেত্রে রিকেট রোগের আক্রমণও ঘটে থাকে, এটাও লিখলাম না, এটা কিন্তু ভিটামিন ডির অভাবেও হয়ে থাকে। ঠিক আছে? উপযুক্ত পরিমাণে ভিটামিন এবং খনিজ লবণ ওইসব রোগ থেকে আমাদেরকে বাঁচাতে পারে যারা অত্যন্ত নিম্নমানের খাদ্য গ্রহণ করেন, এবং যেসব খাদ্য ভিটামিন ও খনিজ লবণের ঘাটতি থেকে যায়, তারা সচরাচর নানা রকম অভাবজনিত রোগের কবলে পড়ে ভিটামিন ও খনিজ লবণের রক্ষাকারী খাদ্য হিসাবে গণ্য হয়। কেন রক্ষাকারী বলছে? দেখো, এই রোগগুলো হওয়ার থেকে রক্ষা করছে। এই যে কেরাটোম্যালেশিয়া বলো, গলগন্ড বলো, এটাকে অনেক সময় গয়টার বলা হয়। ঠিক আছে? এই যে রোগগুলো রয়েছে এদের থেকে রক্ষা করছে। এদের থেকে যেহেতু রক্ষা করছে, তাই এটাকে কি বলা হচ্ছে? প্রোটেকশন ফুড। প্রখ্যাত পুষ্টিবিজ্ঞানী ডক্টর স্বামীনাথন
উচ্চ জৈব মূল্যের প্রোটিনকেও রক্ষাকারী খাদ্যের মধ্যে কিন্তু গণ্য করেছেন। বলছে যেসব আহার্য উপাদান জীবদেহের যাবতীয় শারীরবৃত্তীয় কাজ সম্পাদন করে এবং জীবদেহের প্রতিরোধ ব্যবস্থাকে সুদৃঢ় করে, একত্রে তাদেরকে কিন্তু দেহ সংরক্ষক খাদ্য বলা হয়। পরের কাজ কি করছে? পরের কাজ করছে দেহের কাজ নিয়ন্ত্রণ। বলছে জল এবং বিভিন্ন রকম রাফেজ বা তন্তু দেহের বিভিন্ন কাজকে নিয়ন্ত্রণ করছে, যেমন পরিপাক, রেচন, দেহের তাপ নিয়ন্ত্রণ, ইলেকট্রোলাইটের সমতা ইত্যাদি পর্যাপ্ত কাজে কিন্তু জল দরকার। জল না হলে কিন্তু এই সমস্ত কাজে ব্যাঘাত ঘটবে। তন্তু সমৃদ্ধ খাদ্য কি করছে? কোষ্ঠকাঠিন্য বা যাকে বলা হয় কনস্টিপেশন প্রতিরোধেও কিন্তু সাহায্য করে থাকে। ঠিক আছে, তাহলে আজকে আমরা অনেকগুলো বিষয় পড়লাম, নতুন নতুন রোগ সম্পর্কে জানলাম, নতুন বিষয় সম্পর্কে জানলাম, কোন কোন খাদ্য উপাদান এই বিষয়গুলোর সাথে সম্পর্কিত তা আমরা জানলাম। পরবর্তী সময় তোমাদের উপযোগী আরো অনেক ভিডিও আমি নিয়ে আসবো, যেগুলো তোমাদের সেমিস্টার ওয়ানের বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও হবে, যা সম্পূর্ণ বিনামূল্যে হবে। এবং এখানে আমার ক্লাস লিংক দেওয়া রয়েছে, আমার টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে, আমি ভিডিওর সাথেও সেটাকে আপলোড করে দেব। তোমরা অবশ্যই পিডিএফ এর জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। আবার আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। বন্ধুদের মধ্যে ক্লাসকে শেয়ার করবে, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা নিউট্রিশন সাবজেক্টের সেমিস্টার ওয়ানের সমস্ত বিষয়ভিত্তিক আলোচনা কিন্তু আমার চ্যানেলে পাবে, দ্যাট ইজ ডিএস গ্রুপ অফ এডুকেশন। থ্যাংক ইউ।